বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের উপরে ক্লাস নেব। আজকে আমি ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের যে ব্যবস্থাপনার নীতি নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে একটা টপিকের উপর আলোচনা করব। সেই টপিকটা হলো ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ। তার আগে আমরা ব্যবস্থাপনার নীতি কাকে বলে এটা নিয়ে সংক্ষেপে একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের ব্যবস্থাপনার নীতিগুলো বুঝতে সুবিধা হয়। নীতি বলতে কি বোঝায় এটা যদি তোমাদের ধারণা থাকে, তাহলে আশা করি আমরা যে নিচে 14টা নীতি লিখছি এগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তো প্রথমে আসি আমরা ব্যবস্থাপনার নীতি কাকে বলে। সচরাচর নীতি বলতে আমরা সেই বিষয়কে বুঝি যে বিষয়টা কোনো একটি কাজ মানে সেই নিয়ম অনুযায়ী করলে সর্বোত্তম ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। সেই নিয়ম বা নির্দেশনা বা তোমার নির্দেশিকা যেটা বলি, সেই অনুযায়ী যদি কাজটা করা যায় তাহলে উক্ত কাজে আমরা সর্বোচ্চ ভালো রেজাল্টটা পাওয়ার জন্য আশাবাদী থাকতে পারি। তো সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার নীতি বলতে আমরা সেই নীতি সমূহকে বুঝি। আমাদের প্রচলিত ব্যবস্থাপনার সিস্টেমে বিভিন্ন ব্যবস্থাপকরা দীর্ঘদিন যাবৎ ব্যবস্থাপনার কাজ পরিচালনা করতে করতে তাদের কাছে ব্যবস্থাপনার কাজ পরিচালনা করার জন্য যে নিয়মগুলো বা নির্দেশনাগুলো সব থেকে উত্তম বলে মনে হয়েছে বা সবার কাছে যে নিয়মগুলো সর্বোত্তম বলে গৃহীত হয়েছে বা সত্য বলে প্রমাণিত হয়েছে, সেই নিয়মগুলো বা সেই নির্দেশিকাগুলোকে মূলত ব্যবস্থাপনার নীতি বলা হয়। তো আমাদের বিভিন্ন মনীষীরা বিভিন্ন ব্যবস্থাপনার নীতি সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিয়েছেন। এর ভিতরে সর্বজন গৃহীত যে ব্যক্তি বা যার নীতিগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেই ব্যক্তি বা সেই মনীষী হলেন হেনরি ফেওয়াল। হেনরি ফেওয়াল আমাদের ব্যবস্থাপনার জন্য টোটাল 14টা নীতি প্রবর্তন করছে। যে 14টা নীতি মেনে যদি কোনো ব্যবস্থাপক বা কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপনার কার্য পরিচালনা করে, তাহলে আশা করা যায় ওই প্রতিষ্ঠানের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এক কথায় প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য অর্জিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এখন আমরা সেই এক এক করে 14টা নীতি সম্পর্কে আলোচনা করব। প্রথম হলো কর্ম বিভাজনের নীতি। কর্ম বিভাজনের নীতি বলতে সেই নীতিকে বোঝানো হয় একটা প্রতিষ্ঠানে যতগুলো কাজ থাকে, প্রত্যেকটা কাজকে প্রথমে কি করতে হবে, সেটাকে ভাগ করতে বিভিন্ন বিভাগে। কারণ একটা প্রতিষ্ঠানে সবাইকে সব ধরনের কাজ একই ধরনের কাজ করতে হয় না। কাউকে হয়তো যদি সেটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয়, কাউকে উৎপাদনের কাজ করতে হয়, কাউকে উৎপাদন কতটুকু হচ্ছে তার হিসাব রাখতে হয়, সেটাকে আমরা বলি হিসাব রাখার বিভাগ বা হিসাব বিভাগ। তারপরে উৎপাদন যারা করে তাদেরকে আমরা বলি উৎপাদক বিভাগ। তারপরে হলো সেই উৎপাদিত পণ্য যদি আবার বিক্রি করার দায়িত্ব থাকে ওই প্রতিষ্ঠানে, তাহলে সেটা আবার বিক্রয় বিভাগ নামে আলাদা একটা বিভাগ থাকে। তো এরকম ভাবে একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের বিভাগ করা যায়। কাজের বৈশিষ্ট্যের ভিত্তিতে বা কাজের ধরনের ভিত্তিতে একটা প্রতিষ্ঠানের কাজকে অনেকভাবে ভাগ করা যায়। প্রথমে যেটা করতে হবে, ব্যবস্থাপকদের যেটা করতে হবে, প্রতিষ্ঠানের পুরো কাজকে আলাদা আলাদা করে একটা ভাগ করে নিতে হবে, ছোট ছোট ভাগে ভাগ করে। এবার প্রতিষ্ঠানে নিয়োজিত যে শ্রমিক বা কর্মচারী বা কর্মকর্তা আছে, তাদেরকে যার বিভাগ প্রত্যেককে নির্দিষ্ট কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে দিতে হবে। তা না হলে যদি নির্দিষ্ট করে কাজ শুধু বিভাজন করার পরে যদি সেটাকে নির্দিষ্ট কোনো কর্মচারী বা কর্মকর্তা বা কোনো শ্রমিকের সেই কাজের দায়িত্ব দিয়ে না দেওয়া হয় বা স্পেসিফিক ভাবে যদি তাকে বুঝিয়ে না দেওয়া হয় যে আপনার কাজ এই বিভাগে বা আপনার নির্দিষ্ট এই কাজটা করতে হবে, তাহলে প্রতিষ্ঠানের ভিতরে যদি এরকম না করে দেওয়া হয়, তাহলে প্রতিষ্ঠানের ভিতরে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। সবাই হয়তো চাইবে যে আমার সহজ যে কাজ সেটা আমি করবো, যে কাজে টেনশন কম বা প্রেশার কম সেটা আমরা নেব, বা যে কাজ করলে লাভ নিজে সন্তুষ্ট থাকা যায় বা নিজে লাভবান হওয়া যায়, সেই কাজটা করার জন্য সবাই হয়তো চেষ্টা করবে। এই কারণে কর্ম বিভাজনের নীতি বলতে মূলত প্রতিষ্ঠানের টোটাল কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা কাজের ধরন অনুযায়ী এবং
ওই যে কাজে যে কর্মী দক্ষ বা প্রতিষ্ঠানে যতগুলো কর্মচারী থাকবে সবাইকে তাদের কাজের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া। এই টোটাল প্রক্রিয়াকে বলা হয় কর্মবিভাজনের নীতি। এরপরে হলো কর্তৃত্ব দায়িত্বের সমতার নীতি। যখন প্রতিষ্ঠানের সকল কাজকে বিভাজিত করে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, তখন দায়িত্ব দেওয়ার সময় তাকে কর্তৃত্ব তার জন্য কর্তৃত্ব এবং দায়িত্বের সমতার নীতি বাস্তবায়ন করতে হবে। এখানে আমরা কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে যেটা বুঝি, কর্তৃত্ব হলো কাউকে আদেশ দানের ক্ষমতা দেওয়া। আদেশ দানের ক্ষমতাটা কেমন? কোন একজন কর্মচারী বা কোন একজন কর্মকর্তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, তো দায়িত্ব দেওয়ার পরে তার অধীনে হয়তো 10 জন কর্মচারী আছে বা 10 জন নিয়োজিত কর্মকর্তা আছে। তো ওই 10 জন বা 5 জন যদি থাকে, সেই 5 জন ব্যক্তিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তাদের যে আদেশ দানের যে ক্ষমতা, সে আদেশ দানের ক্ষমতাটা নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দিতে হবে। তা না হলে কাজ নির্দিষ্ট পিরিয়ড শেষে যখন তার কাছ থেকে সেই কাজের ফিডব্যাক নেওয়া হবে, ফলাফল নেওয়া হবে, তখন যদি ওই কাজে কোনো ব্যর্থতা হয়, সেই ব্যর্থতার দায়ভার নির্দিষ্ট ব্যক্তির উপরে যদি জোরপূর্বক চাওয়া হয়, তাহলে তার সাথে অন্যায় করা হবে। কারণ তার অধীনে যে 5 জন কর্মচারী ছিল, তারা যে ফাঁকি দিছে, তাদের যে আদেশ দিতে হবে, তারা যে তার আদেশটা মানবে, এই ক্ষমতাটা তাকে দেওয়া হয়নি। ফলে কি হয় যে সে কাজ তার অধীনস্থদের কাছ থেকে কাজ আদায় করে নিতে তার সমস্যা হয়। ফলশ্রুতিতে নির্দিষ্ট মেয়াদ শেষে কাজের ফিডব্যাকটা ভালো আসে না। আর দায়িত্ব বলতে আমরা বুঝি যে জবাবদিহিতার ব্যবস্থা রাখা। কোনো একটা কাজের দায়িত্বভার বা কোনো একটা কাজের ভার কারোর উপর অর্পণ করার পরে সে জবাবদিহিতার ভিতরে থাকবে। এই যে প্রক্রিয়া, এটাকে মূলত দায়িত্ব বলা হয়। কাউকে একটা কাজের ভার অর্পণ করলাম যে তুমি এই কাজটা করবা, এবং নির্দিষ্ট পিরিয়ড শেষে বা মেয়াদ শেষে সে ওই কাজটা ভালো করছে কি মন্দ করছে, খারাপ করলে সে জবাবদিহিতার আওতাভুক্ত থাকবে। এই যে প্রক্রিয়া, এটাকে আমরা মূলত দায়িত্ব বলে থাকি। তাহলে দায়িত্ব এবং কর্তৃত্ব এবং দায়িত্ব যে সমতার নীতি, এখানে যখন একজন কর্মকর্তাকে বা একজন অফিসারকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হবে, সে যেমন জবাবদিহি করবে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, তো জবাবদিহি করার জন্য তার যে পর্যাপ্ত কর্তৃত্ব প্রয়োজন, সেই কর্তৃত্বটাও তাকে দিতে হবে। আদারওয়াইজ সে হয়তো তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারবে না। কারণ তার অধীনে হয়তো 10 জন কর্মচারী থাকলে তাদেরকে যদি সে সঠিকভাবে আদেশ না দিতে পারে, তাহলে তাদের কাছ থেকে তো সে কাজ আদায় করতে পারবে না। সেই ক্ষেত্রে তার নির্দিষ্ট মেয়াদে তার হয়তো রেজাল্টটা ভালো আসবে না। এই কারণে হেনরি ফেওয়াল বলছে যে যখন কাউকে দায়িত্ব দেওয়া হবে, তখন দায়িত্বের সাথে সাথে তার যেটুকু দায়িত্ব দেওয়া হবে তাকে সেইটুকু কর্তৃত্বও তাকে দিতে হবে। আদারওয়াইজ সে কাজ সঠিকভাবে করতে পারবে না। এরপরে হলো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, এটা অনেক সহজ একটা আলোচনা। সচরাচর একটা প্রতিষ্ঠানে যখন সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু কিছু প্রতিষ্ঠানে নেওয়া হয় যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তারা এক জায়গায় বসে কোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তারাই সিদ্ধান্তটা নেয়। এটা হলো তোমার কেন্দ্রীকরণ নীতি। মানে যারা ডিসিশন মেকার থাকে বা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তারাই যে কোনো ব্যাপারে পরিকল্পনা করে বা যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর বিকেন্দ্রীকরণ হলো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় যখন সকল লেভেলের কর্মকর্তা বা কর্মচারীদের সাথে আলোচনা করে নেওয়া হয়, তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণের নীতি। কিন্তু এখানে হেনরি ফেওয়াল যে কথাটা বলতে চাইছেন, কোন প্রতিষ্ঠানে এককভাবে কেন্দ্রীকরণ নীতিও প্রয়োগ করা ঠিক না, আবার বিকেন্দ্রীকরণ নীতিও প্রয়োগ করা ঠিক না। কারণ কেন্দ্রীকরণ নীতি যদি প্রয়োগ করা হয়, তাহলে অধস্তন কর্মকর্তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের ভিতরে যে বিভিন্ন সৃষ্টিশীল মনোভাব বা তাদের যে মনের কিছু ভাব থাকে বা পরামর্শ থাকে কাজের প্রতি, সেগুলো আস্তে আস্তে অঙ্কুরাই বিনষ্ট হয়ে যায়। আবার যদি বিকেন্দ্রীকরণ নীতি প্রয়োগ করা হয়, তখন আমার অধীনস্থরা বেশি নির্ভর হয়ে পড়ে বা বেশি স্বেচ্ছাচারী আচরণ করার মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়। এই কারণে এখানে একটা প্রতিষ্ঠান যদি দক্ষতার সহিত পরিচালনা করতে হয়, তাহলে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ নীতির একটা সংমিশ্রণ থাকতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীকরণ নীতি প্রয়োগ করতে হয়, যেমন কিছু কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তারাই নিবে,
আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেসব কাজে যদি সকল কর্মচারীদেরকে একত্রিত করে একটা সেমিনারের আয়োজন করে কোনো একটা সবার কাছ থেকে পরামর্শ নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেটা হবে বিকেন্দ্রীকরণ নীতি। তাহলে হবে কি, কেন্দ্রীকরণ নীতি এবং বিকেন্দ্রীকরণ নীতি দুটোর সংমিশ্রণ হলে কর্মীরা, অধস্তন কর্মীরাও সন্তুষ্ট থাকবে। আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন তোমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নেবে তখন সিদ্ধান্তগুলো অনেক বেশি ফলপ্রসূ হবে এবং প্রতিষ্ঠানের সকল কর্মীরা কাজের প্রতি বেশি নিবেদিত থাকবে। এরপরে হলো আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি, এখানে ঐক্য শব্দের অর্থ হলো এক, মানে এক থাকা। তো আদেশ বলতে হলো কাউকে কোনো একটা কাজ করার জন্য তোমার বলা। তো যখন একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, আমরা প্রথমে বলছি যে একটা প্রতিষ্ঠানের কাজকে অনেকভাবে ভাগ করতে হয়। তো যখন অনেকভাবে ভাগ করতে হয় তখন কিন্তু প্রত্যেকটা ভাগে একজন করে লিডার বা নেতা নিয়োজিত করতে হয়। ওই বিভাগের টোটাল দায়িত্বটা একজন নেতার উপর থেকে, তার নিচে হয়তো 3 জন তার সহযোগী থাকে, সেই 3 জনের আবার এক একজনের 10 জন করে সহযোগী থাকে। এইভাবে করে প্রত্যেকটা বিভাগের কাজকে সাজাতে হয়। তো যখন একজন কর্মকর্তার অধীনে 3 জন সহযোগী থাকবে এবং 5 জন সহযোগী থাকবে, তখন ওই 5 জন সহযোগীকে আদেশ দিবে ওই একজন কর্মকর্তা। তো তাহলে কি হবে, তাদের আদেশ পালন করতে অনেক সহজ হবে। কিন্তু যদি ওই 5 জন ব্যক্তি, সেম ব্যক্তি 5 জনই আছে, কিন্তু আদেশ দান তাদের যে নিয়োজিত বস বা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি একভাবে তাদেরকে আদেশ দিচ্ছেন, আবার কাজ করতে করতে আর একজন এসে হয়তো সেই কাজটা বাদ রেখে বলতেছে তুমি ওই কাজটা করো, এটা রাখো, আমি যেটা বলতেছি সেটা করো। তাহলে এখানে কি হবে, যেহেতু সেও বস, হয়তো তার ডিপার্টমেন্টের না, কিন্তু তার সমপর্যায়ের একজন বস, তার বসদের বা তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা, তার লেভেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে যদি আরেকটা আদেশ দেয়, তখন কি হবে, ওই 5 জন কর্মী হলো হেজিটেশনে পড়ে যাবে বা সংকোচের ভিতরে পড়ে যাবে। আমরা এখন কোনটা করবো, আমাদের বস যেটা বলছে সেটা করবো, নাকি ওনারই সমপর্যায়ের আর একজন এসে যেটা বলতেছে সেটা করবো। এক্ষেত্রে কর্মীদের কাজের ক্ষেত্রে একটা মানসিকভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়। তো এই মানসিক বিভ্রান্তি এড়িয়ে দেওয়ার জন্য এনজিফিওল চমৎকার একটা নীতি উদ্ভাবন করছে, সেটা হলো আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি হলে কি হবে, কর্মীরা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেম মেন্টালিটি নিয়ে কাজ করতে পারবে। কাজ করার সময় হঠাৎ করে তাদের এটা মাথায় আসবে না যে আমরা কাজ করছি হঠাৎ করে হয়তো অন্য একজন বস এসে আমাদেরকে আর একটা কাজের দায়িত্ব দিয়ে দিবে। এই চিন্তা ভাবনা তাদের মাথার ভিতরে না থাকলে তারা একাগ্র চিত্তে কাজে মনোনিবেশ করতে পারবে এবং কাজের ফলটা অনেক বেশি ভালো হবে। এরপরে হলো নির্দেশনার ঐক্য নীতি। নির্দেশনার ঐক্য নীতিটা অনেকটা আদেশের ঐক্য নীতির মতো, যেহেতু নামের ক্ষেত্রেও কিছুটা মিল তোমরা লক্ষ্য করছো। এখানে হলো আদেশ দিবে, আদেশ দেওয়ার সময় একজন আদেশ দিবে, আবার নির্দেশ দেওয়ার সময়, মানে নির্দেশনা বলতে আমরা যেটা বুঝি যে ডিরেকশন দেওয়া, মানে কাজটা কিভাবে করতে হবে। তো যখন কাজটা কিভাবে করতে হবে, এই ডিরেকশনটা বা নির্দেশনা যখন এক হবে, যে না আমাদের কাজের শুরুতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ শেষ করতে হবে, তাহলে তারা কাজ অনেক বেশি মনোযোগ সহকারে বা উৎফুল্ল মনে কাজটা করতে পারবে। কিন্তু কাজ করতে করতে যদি আবার ডিরেকশন চেঞ্জ হয় বা নির্দেশনা চেঞ্জ হয়, তখন হয়তো প্রথম কাজটা ডিরেকশন চেঞ্জ হওয়ার অনুযায়ী করতে পারবে বা নির্দেশনা চেঞ্জ হওয়ার অনুযায়ী শেষ করবে, বাট পরবর্তীতে যখন তাদের উপরে কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে, কোনো একটা নির্দেশনা দেওয়া হবে, তখন তাদের ভিতরে কাজের শুরু থেকে একটা সংকোচ কাজ করতে পারে যে এখন তো এই ডিরেকশনটা দিয়ে গেল আমাদের বস এসে, দেখা গেল যে একটু পরে এসে আর একটা ডিরেকশন দিয়ে দিতে পারে। তখন কি হবে, কাজের গতির ক্ষেত্রে তাদের একটা স্থবিরতা এখানে লক্ষ্য করা যেতে পারে, কারণ তাদের মাথায় এটা সেট করা থাকবে যে বস এখন একটা কাজ দিয়ে একভাবে কাজ করতে বললো, হয়তো 1 ঘন্টা পরে এসে বলবে এইভাবে না এইভাবে করো। তখন যা প্রভাবটা এসে তাদের উপরে প্রথম থেকে তাদের মেন্টালিটির ভিতরে এই ব্যাপারটা ঘুরবে এবং এর নেগেটিভ একটা প্রভাব কাজের উপরে পড়বে। এই জন্য যে কোনো কাজের ডিরেকশন দেওয়ার সময় একটা কাজের শুরুতে অনেক ভেবে চিন্তা একজন বসকে সর্বোত্তম যে ডিরেকশন সেটা দিতে হবে, যাতে কাজ করতে করতে যে তাদেরকে আর এক নতুন ডিরেকশন না দেওয়া লাগে, নতুন কোনো নির্দেশনা না দেওয়া লাগে। এরপর হলো সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নীতি একটা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য। যখন একটা প্রতিষ্ঠানে 100 জন কর্মকর্তা বা কর্মচারী থাকে, সবাই যখন প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে,
তখন প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেটা অর্জন হওয়ার কাজটা অনেক বেশি এগিয়ে যায়। আবার যদি কর্মকর্তা বা কর্মচারীরা প্রতিষ্ঠানটাকে নিজের মনে না করে, দায়িত্বটাকে স্রেফ দায়িত্ব মনে করে, নিজের দায়িত্ব বা সেটাকে আন্তরিকতার সহিত গ্রহণ না করে, তখন কিন্তু উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে একটু হলেও ব্যাঘাত সৃষ্টি হয়। তো যখন একজন কর্মকর্তা তার ব্যক্তিগত কোনো স্বার্থকে সাধারণ স্বার্থে, মানে নিজের স্বার্থ যখন থাকবে, কোনো একটা কাজে হয়তো সে চাইলে ফাঁকি দিতে পারে, মানে তার যে দায়িত্ব দেওয়া হয়েছে, সাপোজ একজন কর্মকর্তার মাসে 2 দিন ছুটির একটা মানে রুটিন ছুটির বাইরে সে ব্যক্তিগত সমস্যার কারণে 2 দিন ছুটি নিতে পারবে, এরকম একটা নিয়ম একটা প্রতিষ্ঠানে আছে। তো যখন একজন কর্মকর্তা সারা মাসে কোনো ছুটি নিল না, ওই 2 দিনের মাসের হয়তো 2টা দিন বাকি আছে, সে যদি মনে করে যে না আমার তো 2টা দিন ছুটি নেওয়ার অধিকার আছে, তো আমি 2টা দিন ছুটি নিয়ে নিই, এতে প্রতিষ্ঠানের কাজের গতি ব্যাহত হোক বা যা হোক সেটা আমার কোনো দেখার বিষয় না। এরকম চিন্তা ভাবনা যদি করে তাহলে সে কি করলো, সাধারণ স্বার্থে নিজের স্বার্থটাকে ত্যাগ করলো না। কিন্তু যদি ওই সময় সে চিন্তা করে যে না আমার 2টা দিন ছুটি প্রাপ্য আছে, কিন্তু আমি যদি 2টা দিন ছুটি কাটাই তাহলে কি হবে, আমার ছুটিতে থাকার কারণে প্রতিষ্ঠানের কাজে একটু ব্যাঘাত আসতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, সে ছুটিটা হয়তো ক্যান্সেল করে দিল সে, এবং ছুটি ক্যান্সেল করে কাজের প্রতি মনোনিবেশ করলো এবং 2 দিন সে 2 দিন সে কাজ করলো ছুটি না নিয়ে। এই ক্ষেত্রে যেটা হলো যে সে নিজস্ব স্বার্থকে ত্যাগ করে সাধারণ স্বার্থকে প্রাধান্য দিল। আর এরকম ভাবে যখন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে কর্মীদের কিছু সুযোগ সুবিধা থাকে, আবার কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকে। তো দায়িত্ব এবং কর্তৃত্ব বা যেটা নির্দিষ্ট যে সুযোগ সুবিধা, সেটা যদি প্রতিষ্ঠানের স্বার্থে ত্যাগ করে যে না আমি এই সুযোগটা নিলে প্রতিষ্ঠানের হয়তো একটু ক্ষতি হতে পারে, তখন সুযোগটা ত্যাগ করে দিব। এরকম যদি সবার ভিতরে সেম মেন্টালিটি কাজ করে তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হতে অনেক বেশি, অর্জিত হওয়ার যে পথ সেটা অনেক বেশি মসৃণ হয়। এরপরে হলো জোড়াময়ী শিকল নীতি। জোড়াময়ী শিকল নীতিটা অনেক মজার একটা আলোচনা। জোড়াময়ী শিকল নীতি বলতে আমরা সেই নীতিকে বুঝি, একটা প্রতিষ্ঠানে আমরা জানি যে অনেকগুলো ধাপ থাকে বা কর্মকর্তা কর্মচারীদের অনেকগুলো লেভেল থাকে। কেউ ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, কেউ একদম নিম্নস্থানের বা অধঃস্থানের কর্মকর্তা থাকে, আবার মাঝখানে কেউ থাকে। তো একটা প্রতিষ্ঠানে যত লেভেলের কর্মকর্তা থাকুক না কেন বা যতগুলো বিভাগ থাকুক না কেন, প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা লেভেল বা ধাপের কর্মকর্তাদের ভিতরে যদি একটা ইউনিটি বলতে সবার ভিতরে যদি একটা কানেকশন না থাকে কাজের, তাহলে সেটাকে আমরা জোড়াময় শিকল নীতি বলি না। সাপোজ একটা প্রতিষ্ঠান হয়তো কি করে যে উৎপাদন এবং বিক্রয় দুটোই কাজই করে, তো যখন এবং সেই কাজের জন্য তাহলে এখানে 2টা বিভাগ হবে, একটা উৎপাদন বিভাগ এবং বিক্রয় বিভাগ। এর আনুষঙ্গিক আরো কিছু সহযোগী বিভাগ তৈরি হয়, যেমন হিসাব রাখার বিভাগ, তারপরে হলো তোমার ম্যানেজমেন্ট বিভাগ, টোটাল 2টা সামগ্রিক ম্যানেজমেন্ট বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝবে যে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে। তো এই বিভাগগুলোর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা ইন্টার কানেকশন থাকতে হবে। এটাকে মূলত জোড়াময় শিকল নীতি বলা হয়। তার মানে একটা বিভাগে যদি কোনো কাজের ত্রুটি হয় তাহলে তার প্রভাবটা পুরো প্রতিষ্ঠানের যতগুলো বিভাগ আছে সবগুলো বিভাগের উপরে যেয়ে পড়বে। এই জন্য প্রতিষ্ঠানটাকে এমনভাবে সাজানো যাতে কোনো বিভাগ ফাঁকি দিতে না পারে। একটা কোনো সময় যদি কোনো নেগেটিভ রেজাল্ট আসে তাহলে যাতে খুঁজে বের করতে সুবিধা হয় যে এই সমস্যাটা কোথা থেকে আসলো। এই কারণে প্রতিষ্ঠানের সকল বিভাগকে একটা শিকলে আবদ্ধ করা, সহজ কথায়। তাহলে কি হবে, শিকলের কোথায় টান পড়ার কারণে ক্ষতি হয়েছে এটা আমরা যাতে সহজে বের করতে পারি। এরপরে হলো নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি বলতে হলো নিয়মানুবর্তিতা বলতে তোমরা হয়তো কম বেশি সবাই ধারণা রাখো। তারপর আমি বলি যে নিয়ম মানে একটা সবার ভিতরে একটা নির্দিষ্ট কিছু সিস্টেম মেনে চলা বা পদ্ধতি মেনে চলা। যেমন সিনিয়র জুনিয়র যে একটা বিষয় থাকে সেটা মেনটেন করা, বা একটা বিভাগের যদি কোনো বস থাকে বা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তার আদেশটাকে একদম সিরিয়াসভাবে গ্রহণ করা। যদি তার আদেশটাকে এমন মনে করা হয় যে ধরুন এই দিশে একটা কাজের দায়িত্ব না করলেও কোনো সমস্যা নাই, তাহলে কি হবে, তার আদেশটাকে কিন্তু পালন করা হলো না, যার ফলে
প্রতিষ্ঠানের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তো এই কারণে তারপরে হলো তোমার সিনিয়র জুনিয়র যখন দেখা হবে তখন একটু সম্মান করা, এই বিষয়গুলো মেনটেন করা হলো মূলত নিয়মানুবর্তিতার নীতি। এরপরে হলো শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি বলতে সেই নীতিকে বোঝানো হয় একটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা বিভাগ এবং কর্মচারীদের মধ্যে কাজের দায়িত্বটা এমনভাবে সেট করা যাতে সবাই সবার কাজটা সুশৃঙ্খলভাবে করতে পারে। এমন একটা কাজ যেটা যার উপরে দায়িত্ব অর্পণ করা হলো তার ওই কাজ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাহলে তাকে যদি সেই কাজের দায়িত্ব দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ সে কাজটা বোঝে না, সেই কাজটা পারবে না। তো এই ক্ষেত্রে যদি এটা করা হয় যে কাজে দক্ষ তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তাহলে সবাই সবার কাজটা ভালোভাবে বুঝবে, কোনো কাজে তখন আর মানে অপারদর্শিতার যে ব্যাপারটা এটা আর আসবে না, তখন সবাই সবার কাজটা সঠিকভাবে করতে পারবে, প্রতিষ্ঠানে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। তো শৃঙ্খলার নীতি বলতে মূলত প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজে যখন কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তাকে নিয়োজিত করা হবে, দায়িত্ব দেওয়া হবে, তখন সে যে কাজটা ভালো বোঝে তাকে সেই কাজটা দায়িত্ব দিতে হবে, তাহলে আর কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। এই যে কাজ এবং দক্ষতা এই দুটোর কম্বিনেশন করে যদি কম্বিনেশন করে দায়িত্ব অর্পণ করাই হলো মূলত শৃঙ্খলার নীতি। এরপরে হলো পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি হলো একটা প্রতিষ্ঠানের যে কর্মচারী বা যে কর্মকর্তা যে পরিমাণ পারিশ্রমিক ডিজার্ভ করে বা সে আশা করে তার কাজের দক্ষতা বা তার কাজের টোটাল দায়িত্বপ্রাপ্ত যে কাজের একটা গভীরতা থাকে বা সে যে কাজটা করছে সে অনুযায়ী তার যে পারিশ্রমিক প্রাপ্য সেই পারিশ্রমিকটা তাকে দিয়ে দেওয়া হলো মূলত পারিশ্রমিক নীতি। একজন কর্মচারী হয়তো যে সারা মাসে যে কাজ করে তার হয়তো 40,000 টাকা পারিশ্রমিক হওয়া উচিত বা বেতন হওয়া উচিত, কিন্তু তাকে আমরা যদি সে প্রতিষ্ঠান তাকে 30,000 টাকা বেতন দেয় বা 35,000 টাকা বেতন দেয়, তাহলে সে নিজের থেকেই কিন্তু ডিমোটিভেটেড হবে, কারণ তার যোগ্য পারিশ্রমিক তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু যখন তাকে 40,000 টাকা তার প্রাপ্য হলে 40,000 টাকায় বেতন দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে, তখন তার কাজের প্রতি একটা অন্যরকম আন্তরিকতা থাকবে যে না, আমার যেটা প্রাপ্য পারিশ্রমিক সেটা আমাকে দেওয়া হচ্ছে, সো আমি কাজে আর কোনো প্রকার ফাঁকি দিব না। তো এখানে পারিশ্রমিক নীতিটা অবশ্যই মেনে চলতে হবে। এরপর হলো সাম্যের নীতি। সাম্যের নীতি বলতে হলো সাম্য বলতে সমান বোঝায়, যে সবার একজন বস তার অধীনে যদি 10 জন কর্মচারী থাকে তাহলে ওই 10 জন কর্মচারীকে সে সমান দৃষ্টিতে দেখবে। তেমনিভাবে টোটাল প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন সর্বোচ্চ কর্মকর্তা থাকে তিনিও তার নিচে যতগুলো কর্মকর্তা থাকবে সকলকে সমান চোখে দেখবে। যদি 2 জন কর্মচারীর ভিতরে কোনো ঝামেলা তৈরি হয় তাহলে যদি তার ভিতরে একজন তার রিলেটিভ থাকে তবুও তাকে এটা মাথায় রাখা যাবে না যে অমুক ব্যক্তি আমার রিলেটিভ, সো এখানে বিচার করার সময় একে একটু ছাড় দিয়ে বিচার করি বা একে জিতিয়ে দিয়ে একটা বিচার করি। এই জাতীয় বিচার করলে সেটা সামনের নীতির ভিতরে পড়বে না। যখন সে মনে করবে যে কে আমার আত্মীয় বা কে আমার আপন বা কে আমার পর, এটা ডাজ নট ম্যাটার, আমার সামনে যে বিচারটা আসছে বা আমার সামনে যে ব্যাপারটা উঠে আসছে সেটাকে আমি সেখানে যে 2 জন ব্যক্তি জড়িত আছে দুজনে আমার কর্মচারী বা কর্মকর্তা, সে অনুযায়ী যখন তাদের বিচারটা করা হবে তখন সেটা হবে সাম্যের নীতি মেনে বিচার করা। এরপর হলো চাকরির স্থায়িত্বের নীতি। চাকরির স্থায়িত্বের নীতি বলতে মূলত সেই নীতিকে বোঝায় একটা প্রতিষ্ঠানে একজন কর্মচারী যখন কাজ শুরু করে তখন যদি তাকে প্রথমে ইনশিওর করা হয় যে না, আপনি এখানে জয়েন করছেন, এখানে আপনি থেকে যাবেন, যদি আপনি কোনো ফল্ট না করেন বা আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল না করেন, যদি দেখি যে না আপনি খুব আন্তরিকভাবে কাজ করছেন, প্রতিষ্ঠানটাকে আপনি নিজের মনে করে কাজ করছেন, তাহলে আপনার এখান থেকে আর চাকরি যাবে না, আপনি যতদিন ইচ্ছে এখানে কাজ করতে পারবেন। এরকম নিশ্চয়তা যখন একজন কর্মীকে বা একজন কর্মকর্তাকে দেওয়া হবে তখন সে খুব আগ্রহ নিয়ে কাজটা করবে, কারণ তখন প্রতিষ্ঠানটাকে তার নিজের মনে হবে। কিন্তু যদি তার শুরুতেই নিশ্চয়তা দেওয়া না থাকে তখন তার কাজের ক্ষেত্রে একটু হলেও অমনোযোগিতা কাজ করে, সে মনে করতে পারে যে আজকে আসে হয়তো কালকে থাকবো না, এত আন্তরিকতার সহিত কাজ করে লাভ কি, এরকম চিন্তা ভাবনা যদি একজন কর্মচারীর ভিতরে থাকে তখন কিন্তু তার কাজের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে। এই কারণে প্রত্যেকটা কর্মচারীর কাছ থেকে যদি আন্তরিকতার সহিত কাজ আদায় করতে হয় তখন অবশ্যই তাকে কাজের যে চাকরির যে স্থায়িত্ব সেটা তাকে দিতে হবে, সেই নিশ্চয়তা তাকে দিতে হবে, তখন সে প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে কাজ করবে। এরপরে হলো উদ্যোগের নীতি। উদ্যোগের নীতি বলতে হলো প্রতিষ্ঠানে যতগুলো কর্মকর্তা থাকে সবার ভিতরে কিছু না কিছু ক্রিয়েটিভিটি বা ভালো ধারণা থাকতে পারে,
যেমন আমরা একটা কথা প্রবাদ শুনে থাকি বাংলায়, যে যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারে অমূল্য রতন। ঠিক তেমনি ভাবে একটা প্রতিষ্ঠানে যখন অনেকগুলো কর্মচারী কর্মকর্তা কাজে নিয়োজিত থাকে, কাজ করতে করতে অনেকের ভিতরে অনেক ভালো আইডিয়া তৈরি হয়, বা তার দক্ষতার বা তার অভিজ্ঞতার আলোকে তার ভিতরে অনেক ধারণা সে নিজে অর্জন করে। তো যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তখন নিম্ন স্তরের কর্মচারী থেকে উচ্চ স্তরের কর্মচারী যে যেখানে থাকুক না কেন, সবার মতামত নিয়ে বা তাদের আইডিয়া নিয়ে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কি হবে, হয়তো নিচের লেভেলের যে কর্মচারী আছে তার মাথায় হয়তো একজন সর্বোচ্চ লেভেল বা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার থেকেও ভালো কোনো আইডিয়া তার মাথায় চলে আসছে। তখন সেই আইডিয়াটা নিলে কি হবে, সেটা আলটিমেটলি প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। সেই ক্ষেত্রে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করে যে ধর ও হলো একজন নিচের সারির লোক, ওর কথা শুনে লাভ কি। অনেক সময় হয় যে বুঝতেছে যে একজন বস বুঝতেছে যে ওর আইডিয়াটা ভালো, তারপরেও সে নিতে চায় না। এখানে একটা ইগো কাজ করে যে না, ও তো আমার নিচের লোক, নিচের পোস্টে চাকরি করে, ওর মতামত দিলে তো আমার আর ব্যক্তিত্ব থাকে না। এই জাতীয় চিন্তা ভাবনা যদি বসদের ভিতরে থাকে, তাহলে সেটাকে আর উদ্যোগের নীতি বলা হয় না। উদ্যোগের নীতি হবে তখনই যখন সবার মতামতকে বা সবার মনের ধারণাকে প্রাধান্য দেওয়া হবে, ভালো হলে ভালোটা গ্রহণ করতে হবে। এভাবে যদি কাজ পরিচালনা করা হয়, তাহলে সেটা হবে উদ্যোগের নীতি। এরপর হলো একতায় বল নীতি। একতায় বল নীতি বলতে প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তারা এক হয়ে যখন একটা উদ্দেশ্য অর্জনের জন্য কাজে নিয়োজিত হবে, তখন সেই কাজটা অনেক বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবাই যখন একতাবদ্ধভাবে সবাই যেন একতাবদ্ধভাবে কাজ করে, তার জন্য পুরো ব্যবস্থাপকীয় কাঠামোকে তৈরি করা হলো একতায় বল নীতি। এমন ভাবে তৈরি করতে হবে যেন কেউ পুরো কাজের প্রক্রিয়া থেকে বা একটা কাজের যে জার্নি, সেখান থেকে কেউ বিচ্যুত না হয়ে যায়, বা সে কেউ নিজেকে পর না মনে করে যে এখানে আমি একটু ছাড় দিলেও কোনো সমস্যা নেই, আমি একটু ফাঁকি দিলেও কোনো সমস্যা নেই। সবাই এক হলে সেই কাজে সফলতা অবশ্যই আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা একটু বেশি হয়ে গেল, যদিও এই অধ্যায়ের উপরে টোটাল আলোচনা যতগুলো আছে তার ভিতরে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ এখান থেকে প্রত্যেকটা যে নীতি আমরা এখানে বললাম, প্রত্যেকটা নীতি থেকে একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটা নীতি একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। আশা করি এখান থেকে আর একটা ক্লাস করলে এই অধ্যায়ের থেকে যে প্রশ্ন হবে, এই দুটো আলোচনার ভিতর থেকে তোমার প্রশ্ন পেয়ে যাবে। তো আজকে এটা আলোচনা করলাম, এই অধ্যায়ে যে আরেকটা আলোচনা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আশা করি তোমার মনোযোগ সহকারে শুনবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।